বর্তমান পদ্ধতিতে যেভাবে উইনার্স টেক ইট অল হয়ে যায়, একপাক্ষিক একচেটিয়া সংসদ হয়, জবাবদিহিতা নিশ্চিত করা যায় না, এইসবের কারণেই আসলে এই ভোটের ভিত্তিতে আনুপাতিক ভিত্তিতে পিআর পদ্ধতি দরকার ছিল। বিএনপি কিভাবে দেখছে আসলে সামনের দিনগুলোতে আপনারা কি ভাবছেন, কি করবেন? না, বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে পিআর পদ্ধতি আজকে আমাদের মানুষের যারা ভোটার বা নাগরিক তাদের মনোজগতে কি আছে এটা কেমন একটা সিস্টেম আপনি যখন ইন্ট্রোডিউস করবেন আপনি সেই জনগণকে তো সেভাবে প্রস্তুত করতে হবে। সেটা কি আছে প্রস্তুত? আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করেন, দেখেন এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ডায়লগ আপনার প্রতিনিয়ত আপনি দেখতে পান যে ভোট দিলাম সন্দীপে এমপি হলো মালদ্বীপে। অর্থাৎ আমাদের দেশের মানুষ যেই বাংলাদেশের আর্থসামাজিক যে অবস্থা, সেখানে মানুষ সরাসরি কে তার জনপ্রতিনিধি, কে তার এমপি, কার নেতা, এটা সে বুঝতে চায়। কারণ আমাদের দেশে এমন হয়ে গেছে, এই যে অনেকে ধরেন আমাদের বিদগ্ধজনেরা বলে যে এমপিরা কেন লোকালে কাজ করবে, তারা তো আইন প্রণয়ন করবে। কিন্তু আপনাকে দেখতে হবে একটা দল জনগণের সরাসরি ভোটে সে কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেলেই কিন্তু সে রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব পাবে, নাহলে সে পাবে না। তা আপনি যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হন, কোনো গভর্নমেন্ট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পরবর্তী নির্বাচনে জিতবে না। কারণ আপনাকে প্রতিদিন আমরা যারা রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনি ভোরবেলা যখন ঘুমেতে উঠবেন ড্রয়িং রুমে দেখবেন একজন এসে বসে তার বাচ্চাটার ভর্তি সমস্যা, অমুকে হাসপাতালে আছে তার চিকিৎসা ট্রিটমেন্ট করতে হবে, অমুকের চাকরির সমস্যা, অমুকে এই সম্পত্তি নিয়ে বাজাবাজি, অমুকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দ্বন্দ্ব। এইগুলি কিন্তু একটা সংসদ সদস্যের কাজ না, কিন্তু রিয়ালিটি এটাকে কিন্তু তাকে করতে হচ্ছে। আর আপনি যখনই এইগুলি তাকে অ্যাড্রেস করবেন না, সে কিন্তু আপনাকে আর পরবর্তী ভোট দেবে। তো সুতরাং এই রিয়ালিটির কথা আপনি অনুধাবন করতে হবে। আর আরেকটি যে জিনিস হলো, যদি আপনি পিআর পদ্ধতি করেন, যদি লোয়ার হাউসেও আপনি করেন, তাহলে আপনার লোয়ার হাউসে তো হচ্ছে না। আগে যেটা নিয়ে বিতর্ক অনেকে চাচ্ছে, জামাত চাচ্ছে, এনসিপি চাচ্ছে না, সেটা নিয়ে তো ধরেন এখন মোটামুটি পরিষ্কার যে এখন উচ্চ কক্ষেই হচ্ছে, নিম্ন কক্ষে মোটামুটি যে যেমন ভোট পাবে সেভাবেই হবে। এবং আপা যেমনটি বলছিলেন যে তাহলে তো নিম্ন কক্ষে প্রচলিত ভাবে এতদিন ধরে আমরা যেমনটি দেখে আসছিলাম, ভারসাম্য থাকছে না, একচেটিয়াভাবে ক্ষমতাসীন দল যেমন ইচ্ছা তেমন আইন প্রণয়ন করছে। এই ধরনের সমস্যাগুলো আমি আপনার সাথে একমত না। আপনি যেভাবে একেবারে সরলীকরণ করলে আমি একমত না। আপনি যদি বাংলাদেশে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচনের আপনি অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, এই রেজাল্ট হবে না। কিন্তু আপনি দেখেন বাংলাদেশে ইলেকশনগুলো তো ম্যানিপুলেট করা হয়, যার জন্য আমরা কিন্তু বারবার বলে আসছি। মানে আপনি কি বলতে চাচ্ছেন, অবাধ সুনিরপেক্ষ নির্বাচন হলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা বা 2/3 মেজরিটি নিয়ে যেমন এর আগে আপনি দেখেন হবে না। আমি বলি, আপনি দেখেন 91-এ দেখেন কেউ কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তাকে কিন্তু জোট করতে হয়েছে। 96-তে আপনি দেখেন একই ঘটনা ঘটেছে। 2001-এ বিএনপি অনেক সিট পেয়েছে, তারপরে কিন্তু কমিটমেন্টের কারণে জোট করেছে। কারণ আমাদের দেশে যে মূল সংকটটা হলো যে জনগণের যে সঠিকভাবে ভোটটা দিতে পারে, এই অ্যারেঞ্জমেন্টটাই আমরা করতে পারি না। হয় প্রশাসনিক কু হয়, না রাজনৈতিক দলের পক্ষ থেকে একটা ম্যানিপুলেট করা হয়। এই সংকটগুলি জন্য আমরা মনে করি যে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি আসে বা যে অর্গান ইলেকশনের সাথে জড়িত, তাদেরকে আপনি জবাবদিহিতা রায় না, সেটাই তো নাই। এই যে আবার নির্বাচন কমিশন, আমি আমার প্লিজ আপনি ইন্টারফেয়ার করলে হবে না, আপনি রং মেসেজ যাবে। আপনি দেখেন এই যে আপারা নির্বাচন কমিশনে ছিলেন, ধরেন বাংলাদেশে 3টা নির্বাচন আছে, 2014, 2018, 2024, এই 3টা নিয়ে তো সবচেয়ে বিতর্ক। এখন এর জন্য আইনে কি আছে আপা আমার চেয়েও ভালো জানবে। জনপ্রতিনিধি অধ্যায় 91-1 যদি আপনি জানেন, স্পষ্ট ভাষা আছে, যদি কমিশন মনে করে নির্বাচন সঠিক হচ্ছে না, এখানে প্রভাব বিস্তার হচ্ছে অথবা প্রার্থী অতিরিক্ত পাওয়ার এক্সারসাইজ করছে, উনি নির্বাচন বাতিল করে দিতে পারবেন, স্থগিত করে দিতে পারবেন। এমনকি ওই প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি আইন করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই ক্ষমতা আমার তো নির্বাচন কমিশনকে দেওয়া, তারা কি সেটা প্রয়োগ করেছে? প্রয়োগ না করলে আপনার তার বিরুদ্ধে ব্যবস্থাটা কি, এইটাকে আপনি ইন্ট্রোডিউস করেন, বাংলাদেশে কোনো নির্বাচনে হবে না। আপনি একটা কথা বলি, আপনার নিশ্চয় মনে থাকবে গাইবান্ধা, এই যে লাস্টে একটা উপনির্বাচন হয়েছিল, নির্বাচন কমিশন খুব ওই যে লাস্টের জন যিনি ছিলেন, উনি খুব হুঙ্কার দিলেন যে এবার আমরা কিন্তু চোর ধরে ফেলবো। আপনার মনে থাকার কথা, উনি সিসি ক্যামেরা লাগালেন, চোর ধরলেন এবং নির্বাচন বাতিল করে দিলেন। তাইলে আপনি চোর ধরছেন, নির্বাচন বাতিল করলেন, আপনি কি পরবর্তীকে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন? পারেন নাই। বরং যখনই ওই তৎকালীন আওয়ামী লীগের ওবায়দুল কাদের যখন একটা হুমকি দিল, আপনাকে কে সিসি ক্যামেরা লাগাতে বললেন? নির্বাচন কমিশন। পরবর্তী যখন বাই ইলেকশনটা হলো, আমরা কিন্তু কিছুই দেখিনি। এই জায়গাগুলিকে আপনাকে অ্যাড্রেস করতে হবে।
আপনি এই যে আপার হাউস বলেন, এই বলেন, অনেক অনেক আইন আপনার বাংলাদেশে আছে, কিন্তু আইনের প্রয়োগটুকু কতটুকু আপনাকে সেইটা দেখতে হবে। ভাই আপনি বলছেন যে যেই জায়গাগুলো অ্যাড্রেস করতে হবে, সেই জায়গাগুলো অ্যাড্রেস করার মানে আশাবাদ আপনি কতটুকু রাখছেন সামনের নির্বাচনে? আপনি আইন করেন, আপনি এই যে আপনার ডিসিরা যে ইলেকশন বা এসপিরা যে 2018-তে রাত্রে ফিটিয়ে দিয়েছে, এটা ওপেন শো, সবাই বলছে, আপনি কেন ব্যবস্থা নেন নাই? নির্বাচন কমিশন তো সে ক্ষমতা আছে, আপনি কেন সেই এসপি ডিসিকে আপনি ব্যবস্থা গ্রহণ করেন নাই? তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন? আমি মনে করি এই যে যেই এখন আলোচনা হচ্ছে না আমাদের, শত আপনি আলোচনা করেন, কিন্তু আপনাকে এগুলি বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন না করলে কাগজপত্রে তো অনেক কিছু আছে। আপনাদের আমি বলি, আমাদের কনস্টিটিউশন 126-এ যান, নির্বাচন কমিশন যা চাইবে তা দিতে সরকার বাধ্য থাকবে, নট ইনা একটা বাধ্য বলা আছে, টু বি ডিউটি ম্যাডাম। কিন্তু আপনার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন আপনার মনে আছে, আইবি এবং শামীম ওসমান, নির্বাচন কমিশন তখন বলছে যে আর্মি দরকার, গভর্নমেন্ট দেয় নাই, আপনি এখানে রেমিডিটা কি? এই জায়গাগুলি আপনি অ্যাড্রেস করেন, শত আইন করে এইভাবে ঐক্যমত কমিশন করেও আপনার কিচ্ছু হবে না। যদি এই যে জিনিসটা ব্যত্যয় ঘটবে, এর যদি আপনার শাস্তিমূলক ব্যবস্থা আইনে না করতে পারেন, সংবিধানে না করতে পারেন, কোনো